আপনি এখন রয়েছেন গপ্পখোরের পর্দায়। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা তনিমা সাহা বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প গ্রামে কুয়াশা রাতের আতঙ্ক। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে বর্ণালী এবং রূপঙ্কর। তবে গল্পে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যারা নিয়মিত আমাদের গল্পগুলি শুনছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনার মতামত গল্পের শেষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে গ্রামে কুয়াশা রাতের আতঙ্ক। সুমন আজ সকালেই এখানে এসে পৌঁছেছে, যদিও এখানে আসার তার কোনো ইচ্ছেই ছিল না। স্টেশন ছেড়ে রাস্তায় নামতেই সুমন বোঝে জায়গাটার নামে যত না শান্তি আছে তার চেয়েও বেশি শান্ত জায়গা এটা। না, শুধু শান্ত বললে ভুল হবে, কেমন যেন নিঝুম আর নিস্তব্ধ। সুমন শহরে থাকে, একটা অডিটের ফার্মে অ্যাকাউন্টেন্টের কাজ করে। সুমনের জন্ম বড় হওয়া সবটাই শহরে, তাই গ্রাম সম্পর্কে বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। ওই গল্প বই বা সিনেমা দেখেই গ্রাম সম্পর্কে যা সামান্য ধারণা করতে পেরেছে সে। তবে সুমনের বাবার এক দূর সম্পর্কের পিসিমা থাকেন গ্রামে। ছেলেবেলায় এক দুবার পিসি ঠাম্মাকে সুমন দেখলেও এখন তার চেহারা সুমনের কাছে প্রায় ঝাপসা। আজ অফিস থেকে ফিরেই সুমন দেখে যে তার বাবার নামে চিঠি এসেছে। চিঠির ওপর লেখা জগন্নাথ মোড়েল, শান্তিগড়। সুমনের বাবা মা এখন ধনেখালিতে তার মাসির বাড়িতে গেছে কদিনের জন্য বেড়াতে। চিঠিটা পেয়েই সুমন বাবাকে ফোনে জানিয়েছিল যে চিঠিতে জনৈক জগন্নাথ মোড়েল লিখেছেন যে চিঠি পাওয়ার পর বাবা যেন যত তাড়াতাড়ি পারেন শান্তিগড় চলে আসেন। ফোনে সুমনের বাবা বললেন, জানা কটা দিন থেকে আয়, এমনিতেও অফিস অফিস করে পুরো সপ্তাহ ব্যস্ত থাকিস। কটা দিন ঘুরে আয়, দেখবি মনটা ভালো হয়ে যাবে। কিন্তু বাবা, ওটা যে একেবারেই গ্রাম। তাছাড়া চিঠিটা তো তোমার নামে এসেছে, তোমাকে যেতে বলেছে। আমি গিয়ে কি করবো বলো তো? তাছাড়া আমি তো কাউকে চিনি না। সুমনের বাবা খানিকটা জোর দিয়েই বললেন, আরে জানা, গিয়ে ঘুরেই আয়, দেখবি নেহাত মন্দ লাগবে না। সুমনের কাছে তার বাবার বলা কথাই শেষ কথা। তাই বাবা যখন জোর দিয়ে বললেন শান্তিগড় ঘুরে আসার কথা, তখন সে আর কোনো আপত্তি করল না। বাবার সাথে কথা বলে খানিকটা নিশ্চিন্ত হয়েই শান্তিগড়ের জন্য ট্রেনের টিকিটের খোঁজ করল সুমন। কিন্তু কোনো এক অজানা কারণে সুমনের মনটা কু গাইতে থাকে। সুমন আজ পর্যন্ত কখনো বাবার নির্দেশ অমান্য করেনি, তাই শত অস্বস্তি লাগলেও বাবার কথা শুনে শান্তিগড়ের টিকিটটা কেটে নেয় সে। শান্তিগড় হয়ে এক্সপ্রেস ট্রেনও যায়, কিন্তু স্টেশনে কখনো দাঁড়ায় না। দাঁড়ায় দুটো স্টেশন পরে। সেই স্টেশন থেকে আবার অন্য ট্রেন ধরে শান্তিগড় আসতে হবে। আবার সাধারণ লোকাল ট্রেনও যায়, কিন্তু এক্সপ্রেস ট্রেনটা মাঝে মধ্যে ক্যান্সেলও হয়ে যায়। দুটো স্টেশন পরে নামার ঝামেলাও আছে। তাছাড়া দুটো ট্রেনের মধ্যে শুধু ঘণ্টাখানেকের তফাৎ। সুমন ভাবে শুধু ঘণ্টাখানেকের ফারাকের জন্য এক্সপ্রেস ট্রেনের জন্য খরচ করে লাভ নেই, তার উপর যেটার ক্যান্সেল হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া ওর তো শান্তিগড় যাওয়ার লক্ষ্যটাই মূলত ওই চিঠির প্রেরকের সাথে দেখা করা। তাহলে 1 ঘন্টা আগে পৌঁছিয়েই বা লাভ কি? তাছাড়া বাংলার সৌন্দর্য উপভোগ করতে হলে যাত্রাপথের চারপাশকে মন দিয়ে দেখতে হয়। সেই পরিকল্পনা মতো সুমন তার আসার খবর দিয়ে শান্তিগড়ে একটা ফেরত চিঠি পাঠিয়ে দেয়। সকাল 5:30টায় শান্তিগড়ের জন্য ট্রেন। শীতের সকালে এমনিতেই ঘুমে রেশ কাটতে চায় না, তাও নিজেকে প্রায় বন্দুকের ডগায় রেখে বিছানা ছেড়ে ওঠে সে।
তারপর সুমন 5টার মধ্যেই স্টেশনে পৌঁছে যায়। ভোরের ট্রেনগুলো সব একে একে স্টেশনে আসতে শুরু করেছে। অনলাইনে বুক করা ট্যাক্সি থেকে নেমে অসহায় দৃষ্টিতে সে শীতকালের সকালের দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে কে কোন এক জায়গা থেকে কি না কি চিঠি লিখেছে, তার জন্য শীতের ঘুমের আমেজ ছেড়ে তাকে ট্রেনে করে ছুটতে হচ্ছে। সুমনের ট্রেনটাও প্ল্যাটফর্মে লেগে গেছে। যাত্রীরা সব একে একে ট্রেনে উঠছে। টিকিটে বগি নম্বরটা চেক করে সুমন ট্রলিটাকে টানতে টানতে ট্রেনের দিকে এগিয়ে যায়। ভোরের ট্রেন ধরতে হবে বলে রাতে সেরকম ঘুম হয়নি সুমনের। ট্রেনে উঠে ট্রলিটা উপরের লাগেজ হোল্ডারে উঠিয়ে রেখে গুছিয়ে বসল সে। সুমনের সিট পড়েছে জানলার ধারে। তার বগিটায় তখনও সেরকম লোক ওঠেনি। তার পাশের সিটটাও একেবারে ফাঁকা। একটু পরেই ট্রেনটা দুলুনি দিয়ে চলতে শুরু করলো। ভোরের ট্রেন ধরার ছিল বলেই সুমন রাত ভোর থেকেই উঠে পড়েছিল। ঘুমটাও পুরো হয়নি তার। ট্রেনের দুলুনির সাথে সাথেই ট্রেনের ভিতরের এসির মতো ঠান্ডা বাতাস ঢুকতে শুরু হয়ে যায়। চিনচিনে হিমেল হাওয়ায় শরীরটা জুড়িয়ে আসে সুমনের। চোখটাও আনমনে বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে একটা নিবিড় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে সুমন। কতক্ষণ এমন তন্দ্রাচ্ছন্ন ছিল সে তা জানে না। হঠাৎ একটা ধাক্কা দিয়ে ট্রেনটা থেমে যায়। পুরো বগিটা যেন এক অকাল ঘুমের জালে আবদ্ধ হয়ে গেছে। হঠাৎ কি একটা অস্বস্তি হতেই সুমন চোখটা একটু খুলে পাশে তাকাতেই চূড়ান্ত চমকে ওঠে। সুমনের মনে হয় কে যেন তার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। প্রচণ্ড ভয় পেয়ে নিজের জায়গা ছেড়ে জানলার দিকে সরে ভালো করে চোখ খুলে পাশের সিটটার দিকে তাকায় সে। এই আচমকা মানসিক ঝটকার জন্য সুমন প্রস্তুত ছিল না। চোখ মুখ বড় বড় হয়ে গেছে, কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। বগির ভেতরে প্রায় সবাই তন্দ্রাচ্ছন্ন। ট্রেনটা থেমে আছে ঠিকই, হয়তো সিগন্যালের জন্য অপেক্ষা করছে। ওদিকে বাইরে অল্প অল্প দিনের আলো ফুটে উঠেছে, কিন্তু কেউ কেউ উইন্ডো সিট সংলগ্ন জানলার শেডটা নামিয়ে রাখায় বগির ভেতরে যেন বাইরের নরম আলো অনুপ্রবেশ নিষিদ্ধ। আবছা অন্ধকারে প্রাথমিক জড়তা কাটতেই সুমন দেখে যে পাশে তো কেউ বসে নেই। সে মনে মনে ভাবে, কই কেউ তো নেই এখানে, তবে কি আমারই কি চোখের ভুল হলো? সুমন তখনও হাঁপড়ের মতো হাঁপিয়ে যাচ্ছে। একটু সুস্থির হয়ে বাইরের দিকে তাকায় সে। না, কোথাও তো সূর্যের আলো নেই, শুধু রাশি রাশি কুয়াশার ছাপ। তবে সূর্য দেবতা এই অবস্থাতেও গায়ের জোর দেখিয়ে বগির ভেতরে আনাচে কানাচে লুকিয়ে থাকা অন্ধকারকে ধূলিসাৎ করতে চেষ্টা করছে, কিন্তু পারছে কই। বগির ভেতরের ঘুমের আবেশটাও অনেকটাই কেটে গিয়ে সকলের কলকলানির মৃদু ধ্বনি শোনা যাচ্ছে। রাতের ঘুম কাটিয়ে কেউ কেউ প্রাকৃতিক কাজ সেরে এসে আবার দ্বিতীয় দফার ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। সুমন এখন অনেকটাই স্বাভাবিক। খানিক আগের ভীতির রেশটা এখন আর নেই। পরিবেশের স্বাভাবিকতায় তখন তার নজর পড়ে সিটের পাশে পড়ে থাকা একটা আধখোলা বইয়ের দিকে। বইটার উপরের লেখা শিরোনামটাও বেশ পড়া পড়া মনে হচ্ছে। কিছু সত্যি ঘটনা, কিছু রহস্য। বইটা মূলত ভারতকে কেন্দ্র করেই লেখা হয়েছে। ভারতের চতুর্দিকে ছড়িয়ে থাকা অজস্র কথা, উপকথা এবং অবিশ্বাস্য রহস্যকে নিয়ে এই বইটা লেখা। বইটা সুমনই সাথে করে নিয়ে এসেছিল ট্রেনের জার্নিতে পড়বে বলে। সেটা পড়তে পড়তেই ঢুলুনি চলে এসেছিল। গতকাল থেকে বইটা পড়া শুরু করেছে সুমন, এবং বইটার যত গভীরে যাচ্ছে ততই যেন সে অবাক হয়ে যাচ্ছে। মনে মনে শুধু বলছে, এও কি সম্ভব? সম্ভবত এত গভীরভাবে বইটা পড়ার জন্যই হয়তো ভোরের তন্দ্রা ঘোরে ভুলভাল দেখছিল সে। ইতিমধ্যেই ট্রেনটা আবার চলতে শুরু করেছে। কুয়াশার ভোর কাটিয়ে শীতের সকাল এখনো জেগে ওঠেনি। মেঘের লেপ গায়ে ভালো করে জড়িয়ে
সূর্যদেব যে আকাশের কোন কোনায় লুকোলেন তা এখন এই মুহূর্তে ঠাহর করা মুশকিল। খোলা জানলা দিয়ে ঢোকা শিনশিনে হিমেল হাওয়াটা উপভোগ করতে করতে সুমন তাই সূর্যদেবকে খোঁজার বৃথা চেষ্টাও করল না। শীতটা সুমনের চিরকালই কম, গরমকাল বরং অসহ্য লাগে। একটু সামান্য গরম সে সহ্য করতে পারে না। সবাই বলে যে সুমনের শরীরটা যেহেতু একটু মোটার দিকে তাই গরমটা তার বেশি লাগে, তবে সুমন এসবে পাত্তা দেয় না। সুমন ঘুরতে ভালোবাসে, তবে এই অজপাড়া গাঁয়ে এই প্রথমবারই সে যাচ্ছে। এই দিকটাতে এত ট্রেনও নেই। গায়ের চাদরটা দিয়ে মাথাটা ভালো করে ঢেকে নিয়ে সুমন আবার বইটাতে মনোনিবেশ করল। কিন্তু রাতের নির্ঘুম থাকা এবং ট্রেনের দুলুনির সাথে হিমেল বাতাসের আলিঙ্গনে সুমনের চোখের পাতা বন্ধ হয়ে যায়। বাইরের আকাশে তখন একটু একটু করে সকাল জেগে উঠেছে। পাখিরা সব আলমোড়া ভেঙে জেগে উঠেছে। শান্তিগড় স্টেশনটাও একটু পরেই দেখা গেল। সুমন টিকিট কাটার সময় জানতে পেরেছিল যে শান্তিগড় স্টেশনে কেউ বিশেষ নামে না। সুমন একটু অবাক হয়ে ট্রাভেল এজেন্টকে জিজ্ঞেস করেছিল, কিন্তু ট্রাভেল এজেন্ট সেই প্রশ্নের উত্তর দেয়নি। তবে সুমনের মনে হয়েছিল যে ভদ্রলোক কি যেন বলবো বলবো করেও ঠিক বললেন না, চেপে গেলেন। সুমনও আর কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু এখন শুনশান শান্তিগড় স্টেশনে নেমে মনে হচ্ছে যে জায়গাটার ব্যাপারে এজেন্টকে একটু জিজ্ঞাসা করে নিলে সুবিধা হতো। ট্রেন থেকে স্টেশন চত্বরে পা রাখতেই যতটা দেরি, ততক্ষণের মধ্যে ট্রেনটা জোরে একটা হর্ন দিয়ে দ্রুত গতিতে চলতে শুরু করল, যেন যত তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যাওয়া যেতে পারে। সুমন তাড়াতাড়ি ট্রলিটা নিয়ে পা চালিয়ে খানিকটা সরে দাঁড়াল। ট্রেনটা চলে যেতেই সুমন চারিদিকে চোখ বোলায়। ট্রাভেল এজেন্সি থেকে ঠিকই বলেছিল, ট্রেন থেকে সুমন শুধু একাই নেমেছে। এই কোন প্রত্যন্ত গ্রামে চলে এলাম আমি? কি মরতে যে বাবার কথায় রাজি হয়ে এই অজপাড়া গায়ে এলাম। ইস, এখন নিজের মাথা ঠুকতে ইচ্ছে করছে। গায়ের জ্যাকেটটা আরেকটু টেনে ট্রলি হাতে স্টেশনের এদিক ওদিক তাকিয়ে স্টেশন মাস্টারের ঘরটা খুঁজতে লাগলো। এই সকালেও যে কোনো জায়গা রাতের মতো শুনশান হতে পারে সেটা হয়তো এই শান্তিগড় স্টেশনে না আসলে জানাই যেত না। স্টেশনটা যেন কোনো প্রাণবর্জিত স্থান। তবে এবার জগন্নাথ মোড়লকে সুমন কিভাবে খুঁজবে? খানিকটা বিরক্তির মুখেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল সুমন। ঠিক তখনই কেউ পিছন থেকে এসে খ্যানখ্যানে পুরুষ কণ্ঠে জিজ্ঞেস করে, কাকে খুঁজছেন? গলার স্বরটা শুনে সুমন শিউরে উঠে পেছনে ফিরে তাকায়। একটা হাসি হাসি মুখ নিয়ে মাঝবয়সী লোক তার দিকেই তাকিয়ে কথাগুলো বলছে। এটা যদি এই দিনের বেলায় না হয়ে রাতের বেলায় হতো তাহলে সুমন নিশ্চিত পক্ষেই আতঙ্কিত হয়ে উঠত। নিজেকে একটু স্বাভাবিক করে সুমন বলে, স্টেশন মাস্টারকে খুঁজছিলাম। আমি স্টেশন মাস্টার? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আপনি বোধহয় এই এলাকায় নতুন। তা বলেন, আমি আপনার কি সাহায্যে আসতে পারি? রোদটা এখন আগের তুলনায় একটু চড়া হয়েছে। কুয়াশার প্রলেপটাও তাই অনেকটাই হালকা হয়েছে। এবার খানিক দূরের কিছু দৃশ্য স্পষ্ট হয়ে উঠেছে। স্টেশনটা খুব একটা বড় নয়, যেন শুরু না হতেই শেষ হয়ে গেছে। এদিকে আবার কিছুটা ভাঙাও বটে। সুমন চারিদিকটা ভালো করে দেখে নিয়ে বলল, এখানে জগন্নাথ মোড়ল বলে কাউকে চেনেন? আমি আসলে তার খোঁজেই এসেছি। ও, যজ্ঞদা? কিন্তু তিনি তো আচ্ছা বাদ দিন, তিনি আপনাকে চিঠি লিখেছে। কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি এই আলপথ ধরে সোজা চলে যান। একটু দূরে গেলেই দেখবেন আলপথটা ডান দিকে বাঁকা নিয়েছে। সেখানে 3টে বাড়ি ছাড়িয়ে 4র্থ নম্বর বাড়িটাই জগন্নাথ মোড়লের বাড়ি। সুমনের স্টেশন মাস্টারের সাথে কথা বলতে বিরক্তি লাগছিল। তার মনে হচ্ছিল যে তিনি যেন অতিরিক্ত রং লাগিয়ে কথাগুলো বলছেন।
স্টেশন থেকে নামার পর সুমন আলপথ ধরে এগোনোর সময় ব্যাপারটা লক্ষ্য করে। আলপথ ধরে কিছুটা এগোনোর পর এক দুজন মানুষ দেখতে পায় সুমন। স্টেশন মাস্টারের বলা জগন্নাথ মোড়লের ঠিকানাটা একবার যাচাই করে নেবে, কিন্তু সুমন কিছু জিজ্ঞেস করবে তার আগেই তারা সুমনের দিকে ভীষণ অদ্ভুতভাবে তাকিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। স্টেশন মাস্টারের নির্দেশ মতো পথে গিয়ে সুমন একটা বাড়ির সামনে পৌঁছল, কিন্তু তার বোধহয় আজ শুধু অবাক হওয়ারই যোগ ছিল, কারণ আরও একটু অবাক হওয়ার বাকি ছিল। সেখানে পৌঁছে সুমন জানতে পারে যার একটা চিঠি পেয়ে এতটা পথ সে এলো, সেই জগন্নাথ মোড়ল প্রায় সপ্তাহখানেক আগেই গত হয়েছেন। খবরটা শুনেই সুমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। সেই কাক ডাকার আগে একটু চা আর দুটো বিস্কিট খেয়ে বেরিয়েছে সে। এখন এত বেলা হয়ে গেল, অথচ খাবারের এক কোনাও পেটে পড়েনি। তার উপর এইরকম অভদ্র একটা গ্রাম। কোথায় এসে জিজ্ঞেস করবে যে সুমন জল খাবে কিনা বা কোনো খাবার খাবে কিনা, তা নয়, সেসবের কোনো বালাই নেই। প্রচণ্ড রাগ হচ্ছিল তার। ট্রলিটা নিয়ে সুমন আবার স্টেশনের দিকে ফিরে যেতে পা বাড়াতেই একজন বয়স্ক মহিলা পিছন থেকে ডেকে বললেন, এই অবেলায় কোথায় যাচ্ছ? সুমন পেছনে তাকিয়ে দেখে একজন সুশ্রী মহিলা দাঁড়িয়ে আছে। সুমনের প্রচণ্ড বিরক্তি হচ্ছিল। খিদের পেটে কথা বলতেও ইচ্ছে করছিল না। বেশ বিরক্তি নিয়েই সে বলল, আপনারা কেমন মানুষ? আপনারা একজনও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছেন না? সুমনের কথা শুনে মহিলাটি একটু কঠিন স্বরে বললেন, এই গায়ে কাউকে সাহায্য করার নিয়ম নেই, সে শহর থেকেও আসুক না কেন। আর শোনো ছেলে, আমি শুধু এই কথাটা বলতে এসেছিলাম যে এখন স্টেশনে গিয়ে কোনো লাভ নেই, কারণ এখন ফেরার কোনো ট্রেন নেই। সে আমি স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে নেব। আপনাকে সে নিয়ে মাথা না ঘামালেও হবে। স্টেশন মাস্টার নামটা শুনেই মহিলার মুখটা কেমন যেন একটু পাংশুটে হয়ে গেল। বিবর্ণ মুখে ভয়ার্ত স্বরে মহিলা বলে, কোন স্টেশন মাস্টারের কথা বলছো তুমি? সুমন কিছু একটা বলতে যাবে, তার আগেই একজন পুরুষ কণ্ঠস্বর বলে ওঠে, সুমতি কাকিমা, আমরা তো একেই দেখেছিলাম স্টেশনে দাঁড়িয়ে একা একা কথা বলতে। খিদের জন্য সুমনের মাথাটা এমনিতেই দপদপ করছিল। এই লোকগুলোর কথা শুনে যেন মাথায় আগুন জ্বলে উঠল। কি আজে বাজে কথা বলছেন? একা একা কথা বলতে যাব কোন দুঃখে? আমি তো স্টেশন এই চুপ কর বেটা। এই ভর দুপুরে কার নাম নিচ্ছিলি? ভদ্রমহিলা খেঁকিয়ে বলে ওঠেন। সুমন এবার চুপ করে যায়। যতই চিৎকার করুক না কেন, এতগুলো মানুষের কথা সে ঠিক ফেলতেও পারছে না। তাছাড়া তার সাথেও তো সকাল থেকে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। সেই কথাটা সে কি অস্বীকার করবে? হঠাৎ সুমনের মাথাটা বোঁবো করে ঘুরে ওঠে। ভদ্রমহিলা রে রে করে বলে উঠলেন, এই ধর 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 ওকে ধর, এই ধর 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 তো। সুমনের আর কিচ্ছু মনে নেই। চোখ মেলে সুমন দেখে যে সে কোনো একটা ঘরে একটা খাটের ওপর শুয়ে আছে। ঘরটা মাটির দেওয়াল, মাটির মেঝে। জানলাগুলোতে পাল্লা নেই, শুধু শিক দেওয়া। ঘরে কোথাও একটা জায়গা থেকে টিমটিমে আলো আসছে। ভালো করে দেখতেই সুমন দেখে যে মাটির দেওয়ালে একটু উপরের দিকে একটা গর্তের মতো বানানো আছে। সেখানে মাটির একটা বড় প্রদীপ জ্বলছে। আলোটা ওখান থেকেই আসছে। সুমন এসব দেখে ধর্মড়িয়ে উঠতে যায়। ঠিক তখনই দুপুরের সেই ভদ্রমহিলা অর্থাৎ সুমতির কণ্ঠ সুমনের কানে আসে। এই যে ছেলে, শুয়ে থাকলে হবে,
উঠে পড়ো। সুমন দেখে যে সুমতি কাকিমা একটা ঢাকা দেওয়া বড় থালা তার সামনে রেখে দিয়েছে। তারপর বললেন, দেখো ছেলে, তুমি শান্তিগড়ে নতুন এসেছো, কিন্তু কোনো অজানা জায়গায় যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে জেনে নিয়ে যাওয়া ভালো। কিন্তু তুমি তো খোঁজ না নিয়েই চলে এসেছো। যাই হোক, এখন যখন চলেই এসেছো তখন শুনে নাও, আমরা শান্তিগড়ে কাউকে অতিথি আপ্যায়ন করি না। তার অবশ্য একখানা কারণ আছে, সে না হয় ধীরে ধীরে জানবে। তবে এখন যখন আমাদের এই গ্রামে চলে এসেছো, তখন তো আর তোমাকে এই খোলা আকাশের নিচে রেখে দিতে পারি না। এটা জগন্নাথ মোড়েলের ঘর। যেহেতু জগন্নাথ মোড়েল নিজে যেচে তোমায় চিঠি দিয়েছিল, তাই তোমায় এখানে থাকতে দেওয়া হলো। যাই হোক, এই শোনো, এখানে থালায় করে কিছু খাবার রেখে গেলাম, আর ওই কুঁজোতে জল আছে। আর শোনো ছেলে, খাবার শেষে থালা যেন এঁটো না থাকে, মনে থাকে যেন কথাটা। ও হ্যাঁ, আর একটা কথা, সকাল হলে এখান থেকে চলে যেও। স্টেশনে গিয়ে দাঁড়ালে ওই ট্রেনটা একটু গতি কমাবে, ঠিক তখনই ট্রেনে উঠে পড়তে হবে। মনে রেখো, ওই একটাই ট্রেন এখান দিকে যায়। আর শোনো, স্টেশনে কাউকে দেখতে পেলে আবার কথা বলতে যেও না। ওই স্টেশনে কিন্তু কোনো স্টেশন মাস্টার নেই। কথাটা বলেই সুমনকে অবাক অবস্থায় ফেলে রেখে গটগটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সুমনের মহিলার ব্যবহারে প্রচণ্ড রাগ হলো। মনে মনে সে ভাবে, দজ্জাল মহিলা, অশিক্ষিত কোথাকার। হঠাৎ কি মনে হতেই সুমন তার ট্রলিটা খুলে কিছু একটা খুঁজতে থাকে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হতাশ হয়ে বিড়বিড়িয়ে সে বলে, তাড়াহুড়োতে কি তবে ফোনটাই আনলাম না? এমন কাজ আমি কি করে করলাম? থিতিয়ে পড়া রাগটা আবার যেন চাগার দিয়ে উঠল। এবার সব রাগ পড়ল তার বাবার ওপর। যদি বাবা জোর না করতেন তাহলে হয়তো সে এখানে আসতোই না। ঠিক আছে, একটাই তো রাত, কোনো মতে কাটিয়ে নিয়ে সকালেই চলে যাব। এমন হলে 2টো স্টেশন পরে গিয়ে ট্রেন ধরবো। চোখের জল মুছে সুমন উঠে দাঁড়ায়। ঘরটার ভেতরে সোজা গেলে আরো একটা ছোট ঘর আছে, অনেকটা হাত মুখ ধোয়ার জায়গা মতো। কুঁজো থেকে জল নিয়ে সুমন হাত মুখ ধুয়ে বসে। খিদে পেটে মাথা কাজ করবে না, কিন্তু ঢাকা উল্টাতেই খাবারটা দেখে সুমনের মাথা গরম হয়ে যায়। অল্প ভাতের সাথে কাঁচকলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর করলা সেদ্ধ, আর সেদ্ধর ওপর একটু নুন আর সর্ষের তেল ছড়ানো। মাথা গরম করলেও সুমনের মনে পড়ে সুমতির বলা কথাগুলো, যে এই গ্রামে অতিথি আপ্যায়ন করা হয় না, তাই এই খাবার। রাত কত কে জানে এখন। সুমন চটপট খাবারটা খেয়ে নেয়। শীতের রাতে ভাত খেলে নাকি আরো শীত করে। একই গ্রাম্য পরিবেশ, তার উপর আবার পাল্লাহীন জানলা। এতক্ষণ বাতাস দিচ্ছিল না, এখন তো হু হু করে হাওয়া ঢুকছে। সুমন তাড়াতাড়ি খেয়ে নেয়। খেয়ে উঠে এঁটো থালাটাকে সেই ঘরে রেখে কোনো রকমে মুখটা ধুয়ে ট্রলিটা খুলে গরম চাদরটা বের করে গায়ে মাথায় ভালো করে জড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘরের জানলাটা পায়ের দিকে ছিল। জানলা দিয়ে রাতের হিম ঢুকছে, আর তার সাথে ঢুকছে এক রাশ তাল তাল কুয়াশা। সুমন তখন গভীর ঘুমে তলিয়ে আছে। কুয়াশার তালটা ধীরে ধীরে একটা আকার নিতে থাকে।
কিছুক্ষণ পরেই কুয়াশার তালটা একটা অশরীরীর আকার নেয়। আকার নেওয়ার সাথে সাথেই অশরীরী হাওয়ায় ভাসতে ভাসতে সুমনের কাছে এসে তার সারা শরীর ভালো করে শুকতে থাকে। শুকতে শুকতে হঠাৎ অন্য কিছুর একটা গন্ধ পেয়েছে এমন ভাব নিয়ে হুঙ্কার দিয়ে ছোট ঘরটার দিকে এগিয়ে যায়। তারপর সেখানে এঁটো থালাটা দেখতে পেয়ে ভীষণ উল্লাসে একটা পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ে। এমন সময় হুট করে সুমনের ঘুমটা ভেঙে যায়। তার মনে হয় যে সে যেন কোনো তীক্ষ্ণ হাসির আওয়াজ শুনতে পেল। থতমত খেয়ে বিছানায় উঠে বসে সে। খোলা জানলা দিয়ে হিম বাতাস ঢুকছে। ঘরের ভেতরটা তাই ভীষণ ঠান্ডা হয়ে আছে। ভারী চাদর দিয়ে আপাদ মস্তক ঢেকে রাখলেও এখন যেন চাদর চিড়ে ঠান্ডা একেবারে শরীরে লাগছে। সুমন উঠে ঘরের চারিদিকে তাকিয়ে দেখে কাঠের একটা চওড়া পাটাতন দেওয়ালে ঠেস দেওয়া রয়েছে। সুমন বোঝে যে জানলার পাল্লার অভাবেই হয়তো কাঠের এই পাটাতনটাকেই পাল্লা হিসেবে ব্যবহার করা হয়। সুমন বিছানা ছেড়ে উঠে পাটাতনটা নিয়ে জানলা বরাবর রেখে দেয়। প্রদীপের শিখাটা তখনও ফতফত করে জ্বলছে, তবে মনে হচ্ছে যেন প্রদীপের তেল ফুরিয়ে আসছে। সুমন ভাবে, তেলটা এখানেই থাকবে কোথাও, দেখি খুঁজে। কথাটা ভেবে সে চারিদিকে খুঁজতে থাকে। হঠাৎ একটা জায়গায় সুমনের নজর যেতেই সে থমকে যায়। একটা চেড়া হিমস্রোত তার পিঠ বেয়ে নেমে যায়। কাঁপা কাঁপা পায়ে সুমন দেওয়ালটার দিকে এগিয়ে যায়। প্রদীপের মিটিমিটি আলোতে সুমন এবার স্পষ্ট দেখতে পায় ওই জিনিসটাকে। জিনিসটা একটা পায়ের ছাপ, সদ্য ভেজা কালো রঙের পায়ের ছাপ। সেই পায়ের থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। পায়ের ছাপটা ঘরের দেওয়ালের সব জায়গায় আছে, যেন কেউ দেওয়াল ধরে সোজা হেঁটে গেছে। এটা দেখেই সুমন দুপা সভয়ে পিছিয়ে আসে। বিড়বিড় করে বলে ওঠে, এটা তো আগে ছিল না, এটা কোত্থেকে এলো? কথাটা বলেই শীতের এই হিম ধরা রাতে সুমন দরদর করে ঘামতে থাকে। আর ঠিক তখনই একটা অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় কেউ সুমনের কানের কাছে বলে ওঠে, আমি এসেছি, আমার পায়ের ছাপটাও আসবে নাকি? কথাটা বলেই অশরীরী পৈশাচিক স্বরে হাসতে লাগল। সুমন ভয়ে কাঁটা হয়ে যায়। হঠাৎ তার মনে হয় যে শরীরটা যেন কেমন ভারী হয়ে যাচ্ছে। পা দুটো যেন পাথরের মতো ভারী, কিছুতেই সে পা নড়াতে পারছে না। হঠাৎ কোনো এক বিষাক্ত সরীসৃপের মতো তার শীতল লিকলিকে পিচ্ছিল শরীর নিয়ে ধীরে ধীরে পা বেয়ে কোমরের দিকে উঠছে। বুকটায় কেমন চাপ চাপ লাগে সুমনের, যেন কেউ অদৃশ্য হয়ে কোনো দৃঢ় কিছু দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আতঙ্কে সুমনের গলার স্বর বন্ধ হয়ে যায়। তার কানের সমানে তখন কেউ হিস হিসে স্বরে বলছে, এবার কোথায় পালাবি রে বল? এবার তো তোকে ধরে ফেলেছি, এবার যে তোর আর বাঁচার কোনো উপায় নেই। সুমন ঘটনার বিভৎসতায় স্তম্ভিত হয়ে গেছে। তার মাথাও এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে বুঝতে পেরেছে যে তার সময় এখন শেষ। ভয়ে আতঙ্কে জর্জরিত তার শূন্য শরীরটাকে শরীরের মনের বেঁচে থাকার শেষ বিন্দু শক্তি দিয়ে সে নিজেকে সামনের দিকে একটা ধাক্কা দেয়। সামান্য হলেও জড়বৎ অবস্থা থেকে নড়ে ওঠে। সুমনের মনে সামান্য আশার আলো জেগে ওঠে। সে আরো একটু জোর লাগাতেই শরীরের যাবতীয় জড়তা আর ভারী ভাবটা যেন একেবারে কেটে যায়। অদৃশ্য বাঁধন থেকে ছাড়া পেতেই সুমন এক ছুটে দরজার বাইরে চলে যায়। বাইরে সেই মহা ফাঁপড়ে পড়ে। বাইরে তখন ঘুটঘুটে কালো অন্ধকার, চারিদিক জুড়ে কুয়াশার মোটা চাদর পাতা, কিছুই দেখা যাচ্ছে না। সুমন আবার বিড়বিড়িয়ে বলে ওঠে, একে এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, এবার কি হবে? আমি বাড়ি ফিরবো কি করে?
সুমন আন্দাজে ভর করে একটা দিকে ছুটে যায়, কিন্তু কিছুটা যাওয়ার পরেই হঠাৎ কিছু পায়ে আটকে সে হুমড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়ে। হঠাৎ সুমনের চোখের সামনে ফুটে ওঠে অন্য একটা দৃশ্য। বছর 25 আগে শান্তিগড় গ্রামের সাথে বর্তমান শান্তিগড়ের কোনো মিল নেই। মানুষজন এখানে বেশ হাসি খুশি, সবাই সবার সাথে বেশ ভালোভাবেই কথা বলে। ঠিক এমন সময় শহর থেকে একটা পরিবার আসে, একজন ভদ্রলোক, ভদ্রমহিলা এবং একটি বাচ্চা। সুমন ভদ্রলোককে দেখে চমকে ওঠে, এ যে তার বাবা। ভদ্রমহিলার দিকে তাকিয়ে বুঝতে পারে যে তিনি আর কেউ নন, তিনি হলেন সুমনের মা। তাহলে মায়ের হাত ধরে যে বাচ্চাটা আছে সেটা নিশ্চয়ই সে নিজে। ওরা গ্রামে ঢুকতেই একজন গ্রাম্য মহিলা এগিয়ে এসে ওদের অভ্যর্থনা করে। সুমন গ্রাম্য মহিলাটিকেও চিনতে পেরেছে, তিনি হলেন সুমতি কাকিমা। সুমতি কাকিমা খুব আপ্যায়নের সাথে ওদের একজন ভদ্রলোকের কাছে নিয়ে গেলেন। ভদ্রলোক গ্রামের একজন মান্য ব্যক্তি। সুমন যত দেখছে ততই অবাক হচ্ছে। সুমতি কাকিমা তো বলেছিলেন যে ওরা গ্রামে আসা কাউকে আপ্যায়ন করেন না, কিন্তু এখানে তো অন্য কিছু দেখাচ্ছে। হঠাৎ একটা পুরুষ কণ্ঠে সুমনের ভাবনায় ছেদ পড়ল। নমস্কার, আমি জগন্নাথ মোড়ল, আর এই হলো আমার স্ত্রী সুমতি। আপনি যে আমার এক ডাকে এভাবে গ্রামে চলে আসবেন তা আমি ভাবতেই পারিনি। আপনার সাথে যোগাযোগটাও বড় অদ্ভুতভাবেই হয়েছে। হ্যাঁ, তা তো ঠিকই বলেছেন। গ্রাম উন্নয়নের কাজকর্মের সাথে বিজনবাবু বহু বছর ধরেই যুক্ত। আমিও স্কুলে পড়ানোর কাজ ছেড়ে যখনই সময় বার করতে পারি তখন বিজনবাবুর সাথেই কাজে যোগ দিতাম। তিনিই বললেন যে আপনার কিছু সাহায্যের প্রয়োজন, তাই আপনার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে দিন কয়েকের কাজ আছে। মেয়েরও স্কুলের ছুটি চলছে, তাই পরিবারকে নিয়ে এখানেই চলে এলাম দিন কয়েকের জন্য। এবার বলুন তো আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাদের গ্রামে একটা ছোট স্কুল আছে, ওখানে দুজন পড়ায়। এর মধ্যে একজন বহু বছর আগে থেকেই পড়াচ্ছে, আরেকজন নতুন এসেছে। কদিন নতুন শিক্ষকটি আমাদের কাছে এসে বলে যে স্কুলে কিছু একটা গন্ডগোল হচ্ছে। স্কুলে এখন বাচ্চারা আসতে ভয় পাচ্ছে। যে পুরনো শিক্ষকটি পড়াতো সেও এখন কেমন অদ্ভুত অদ্ভুত সব পোশাক পরে আসে। শুধু তাই নয়, সে স্কুলে ঢুকেই একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসে, যেন কেউ কোনো কালো জাদুর মন্ত্র পাঠ করছে। সেই ভয়ঙ্কর আওয়াজগুলো শুনলে আমারই ভয় করে, বাচ্চারা তো ভয় পাবেই। আর তার কথা শুনে তখনই আমি দুজন লোক নিয়ে স্কুলে যাই এবং পুরনো শিক্ষকটিকে হাতে নাতে ধরি। সে তখন স্কুলের ভেতরেই একটা ঘরে বসে ছাই ভস্ম দিয়ে গণ্ডি কেটে কি যেন করছিল। তখনই তাকে ধরে আমরা গ্রাম থেকে বার করে দিই, খানিকটা মারধরও করা হয়। তবে গ্রাম থেকে যখন বেরিয়ে যায় তখন আমাকে বেশ শাসিয়ে যান। আমি ওসব কোনো কালেই পাত্তা দেই না। আমি লোক লাগিয়ে স্কুল পরিষ্কার করিয়ে আবার স্কুল শুরু করলাম। এবার আরও একজন শিক্ষক রাখলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে ওদের ক্লাসের পড়াতে খুব অসুবিধা হচ্ছে। আসলে ওরা তো কেউ সেইভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয়। তাই আমি ভাবলাম যে যদি শহর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শিক্ষক এসে দিন কয়েক এখানে একটু প্রশিক্ষণ দিয়ে যায় তাহলে ভালো হয়। তাই বিজনবাবুর সাথে কথা বলে আপনাদেরকে এখানে ডাকা। বেশ বেশ, দেখি কতটা সাহায্য করতে পারি আপনাদের। সুমনরা গ্রামে থাকতে শুরু করে। সুমতি কাকিমার সাথে সুমনের মায়ের সখ্যতা হয়ে যায়। স্কুলের ছুটিটাও ভালোই কাটছে সুমনের। সকাল থেকে দুপুর পর্যন্ত সুমন গ্রাম দেখে বেড়ায়। এমনই একদিন সুমন গ্রামের একমাত্র রেল স্টেশনের দিকে বেড়াতে গেছে। ফেরার সময় তার মনে হয় কেউ যেন তার পিছু নিয়েছে। সুমন ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দৌড়তে শুরু করে। হঠাৎ তার মনে হয় পায়ের তলায় কি যেন একটা সে পিষে দিল। পেছন ফিরে সে দেখে যে মাটির ভেতরে একটা লেবু ফেলে রাখা ছিল, যেটা পা দিয়ে মারানোর ফলে
ফেটে গেছে এবং লেবুর ভেতর থেকে কুচকুচে কালো জল বেরিয়ে আসছে। সেদিন বাড়ি ফিরে সুমন সবটা তার মাকে বলে, আর সেদিন থেকেই সুমন প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে। জ্বর নেই, কাশি নেই, অন্য কোনো রোগের উপসর্গ নেই। তাও সুমন সারাদিন বিছানায় শুয়ে থাকে। একটা ভাতের কণা পর্যন্ত সে খেতে পারে না। তার শরীর ভীষণ দুর্বল। গ্রামের ডাক্তার বার কয়েক দেখে গেছে, ওষুধ পাল্টে গেছে, কিন্তু সুমনের অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন সে যেন বিছানার সাথে মিশে যাচ্ছে। জগন্নাথ মোড়ল এসে সকাল বিকেল দেখে যান। একদিন তিনি সুমনের বাবাকে বললেন, স্যার, আমার মনে হচ্ছে না আপনার ছেলের এই শরীর খারাপটা কোনো সাধারণ শরীর খারাপ। আপনার ছেলের উপর নিশ্চিত পক্ষে কোনো কালো জাদু করা হয়েছে। আমি আমাদের বড় মায়ের থান থেকে একটু মাটি নিয়ে এসেছি। বড় জাগ্রত আমাদের মা। এই মাটিকে ছেলের শিয়রের কাছে রেখে দিন। মায়ের আশীর্বাদে ছেলে ঠিক হয়ে যাবে। ছেলে একটু সুস্থ হয়ে গেলেই আপনি এক মুহূর্ত আর এখানে থাকবেন না। এখান থেকে যদি ট্রেন না পান তাহলে 2 স্টেশন পরেই এক্সপ্রেস ট্রেন আসে, ওটা ধরে শহরে চলে যান। আর কখনোই গাঁয়ে আসবেন না। কথাটা বলেই জগন্নাথ মোড়ল সেখান থেকে চলে যান। সুমনের মা সুমনের মাথার কাছে থানের মাটিটা রেখে দেয়। বিকেলের আলো পড়ে আসতেই সুমন চোখ খোলে। বিকেল হলে প্রায় 15 দিন পর সুমন মা বলে ডেকে ওঠে। মা, ওরা জগন্নাথ মোড়লের বাড়িতেই থাকছিল। সুমন একটু সুস্থ হতেই জগন্নাথ ওদের ট্রেনে চাপিয়ে শহরে রওনা করিয়ে দেয়। জগন্নাথ এবং সুমতি ভেবেছিল এবার বোধহয় বিপদ কেটে গেছে, কিন্তু না, বিপদ যে এবার শুরু হয়েছিল। হঠাৎ করেই সারা শান্তিগড়ে মড়ক পড়ে যায়। আশ্চর্যের কথা হলো যে শান্তিগড়ের আগে বা পরের গ্রামে সেসব কিছুই হয়নি। মড়কে যেমন মানুষ মারা যায় তেমনি ফসলও নষ্ট হয় অনেক। একদিন স্কুল চলাকালীন অজানা কোনো কারণে স্কুলে আগুন লেগে যায়। সবাই বেরিয়ে আসতে পারলেও যে শিক্ষকটি জগন্নাথ মোড়লকে স্কুলের ব্যাপারে জানিয়েছিল সে বেরোতে পারেনি। ওই লেলিহান আগুনের কবলে পড়ে সে ভস্মীভূত হয়ে যায়। বিপদের আরও বোধহয় বাকি ছিল। শান্তিগড় গ্রামে এসব যখন হচ্ছিল তখন আশেপাশের গ্রাম থেকে প্রচার হয়ে যায় যে শান্তিগড় অভিশপ্ত গ্রাম। শান্তিগড় তখন একঘরে হয়ে যায়। আশেপাশের গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ায় পণ্যের লেনদেন বন্ধ হয়ে যায়। অনেকেই গ্রাম ছেড়ে কাজের আশায় শহরে চলে যায়, আর ধীরে ধীরে শান্তিগড় একটা নির্জন গ্রামে পরিণত হয়। সুমনের চোখের সামনে থেকে দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। এখন বর্তমান দৃশ্য ফুটে ওঠে। সামনে দাঁড়ানো ছোট্ট ছেলেটা ধীরে ধীরে একটা কদাকার আকৃতি নেয়। চারিদিকে কুয়াশার আস্তরণে ঢাকা। সেই আস্তরণটা আরো ঘন হয়ে যায়। সুমনের কানে অশরীরীর বিকট অট্টহাসির আওয়াজ আসে। সুমন কোনো মতে উঠে দাঁড়ায়। তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা ছুটতে লাগলো। এভাবে এলো পাথাড়ি দৌড়তে গিয়ে কতবার হোঁচট খেয়ে পড়লো আর কতবার যে জামা কাপড় কাঁটায় আটকালো তার ঠিক নেই। পেছনে তখনও পৈশাচিক অট্টহাসিটা শোনা যাচ্ছে। সুমন আর ছুটতে পারছে না। ছুটতে ছুটতে এবার তার শ্বাস নিতে বেশ অসুবিধা হচ্ছে। ঠিক এমন সময় পূব আকাশে একটা হালকা আলোর রেশ দেখা যায়। সঙ্গে সঙ্গে সেই অট্টহাসির আওয়াজটাও যেন কমে যায় আচমকা। কিন্তু অন্য একটা আওয়াজ এবার কানে এলো সুমনের।
আকাশে সূর্যের আলোর রং ছড়িয়ে পড়েছে। চারিদিকটা এখন আবছা হলেও দেখা যাচ্ছে। সুমন বুঝতে পারে যে সে স্টেশনে এসে পড়েছে এবং ওই আওয়াজটা একটা ট্রেনের। সুমন জানে এই স্টেশনে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, তাই ট্রেনটা যখন নিজের গতিটা একটু কমালো, সুমন তখন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেকে ট্রেনের বগিতে ঠেলে দিল। সুমনের বাড়িতে এখন তার বাবা মা রয়েছেন। গতকাল রাতেই তারা সুমনের মাসির বাড়ি থেকে ফিরেছেন। বাড়ি ফিরে সুমনকে কোথাও না দেখতে পেয়ে তারা একটু চিন্তিত হন। সুমনের মোবাইলেও ফোন করেন, কিন্তু সেটা নট রিচেবল দেখায়। সকাল হতেই তাদের মধ্যে একটা তীব্র অস্বস্তির শুরু হয়। সুমনের বাবা বিরক্তির স্বরে বললেন, বোধহয় কাজে ফেঁসে গেছে, এরকম তো আগেও একবার হয়েছে। কিন্তু সুমনের মায়ের মনে দুশ্চিন্তায় মেঘ ঘনীভূত হয়। ঠিক এমন সময় তাদের বাড়ির গেটে একটা আওয়াজ হয়। সুমনের মা এগিয়ে এসে দরজা খুলতেই সুমন ঝড়ের বেগে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ে। সুমনের ছেঁড়া জামা কাপড়, উস্কো খুস্কো অবস্থা আর ছেড়ে যাওয়া হাত পা দেখে সুমনের মা আঁতকে উঠে বললেন, কি হয়েছে তোর? কোথায় গিয়েছিলি? আমরা তো গতকাল রাত থেকে তোকে ফোন করে করে হয়রান হয়ে গেছি। সুমন শুধু কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলে, জগন্নাথ মোড়ল শান্তিকর চিঠি পাঠিয়েছিল। তোমাকে তো বলেছিলাম, তুমি বললে চলে যেতে, তাই। এসব কি বলছিস তুই? তোকে যেতে বলবো ওই গ্রামে? ওই গ্রামে যে শুধু তোর নয়, বরং আমাদেরও যাওয়ার নিষেধ। আর জগন্নাথ মোড়ল এতদিন পর কেন চিঠি লিখবে? মারা গেছে জগন্নাথ মোড়ল, মারা গেছে অনেক আগেই। চিঠি জগন্নাথ লেখেনি। কই গো, যাও, ছেলের জন্য একটু জল এনে দাও। আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসছি, তুমি যাও। দুজনের সেই ঘর থেকে বেরিয়ে আবার ফিরে আসতে 30 সেকেন্ডেরও কম সময় লাগে। কিন্তু ঘরে ফিরে এসে সোফার দিকে তাকাতেই জলের গ্লাসটা হাত থেকে খসে গিয়ে সুমনের মায়ের মুখে একটা আর্ত চিৎকার বেরিয়ে আসে। কোথায় গেলে? কারণ খানিক আগেই যেখানে সুমন বসেছিল সেখানে এখন শুধু সুমনের পরা ছেঁড়া জামা কাপড়টা পড়ে আছে। যেন কোনো অদৃশ্য শক্তি সুমনের শরীরটাকে উধাও করে নিয়েছে। সকালটা অন্যান্য সকালের মতোই শান্ত, চুপচাপ আর শব্দহীন। সুমতি গতকাল সারা রাত ঘুমোতে পারেননি। সারা রাত ছেলেটার জন্য দুশ্চিন্তা করেছেন। সকাল হতেই তারা বাড়ি ফিরে আসেন, কিন্তু বাড়ির ভেতরে ঢুকেই তিনি একটা তীব্র চিৎকার করে অজ্ঞান হয়ে যান। বাড়ির ভেতরের সব দেওয়ালে কারোর ভেজা পায়ের কালো কালো ছাপ, যার থেকে তখনও ক্ষরণ হচ্ছে টকটকে লাল রক্তের ধারা। শেষে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সুমনের বাবা নিজেই বললেন যে শান্তিগড় গ্রামে যেতে, অথচ গল্পের শেষে দেখা গেল যে আদপে এমন কথা তিনি সুমনকে বলেননি, বরং তিনি নিজে গতকাল রাত থেকেই সুমনের খোঁজ করছিলেন। পরে দেখা যায় যে সুমনও তার বাবা মায়ের চোখের সামনে থেকে উধাও হয়ে যায় এবং শুধু তার পরনের ছেঁড়া ময়লা কাপড়টা সোফার ওপর পড়ে থাকে। তাহলে এই এত বড় ভুল বোঝাবুঝির কারণটা কি? আসলে এটা পুরোটাই হলো ভ্রম, এবং এই ভ্রমের সৃষ্টি করেছে শান্তিগড় স্কুলের সেই প্রবীণ শিক্ষকের হিংসের দেশি অশরীরী। যখন চিঠিটা পেয়ে সুমন তার বাবাকে ফোন করে, তখন তার বাবা সুমনকে বলে ঘুরে আয়। কিন্তু এই সমস্ত বিষয়টা, অর্থাৎ সুমনের তার বাবাকে ফোন করা এবং বাবা জোর করে সুমনকে
শান্তিগড়ে যাওয়ার কথা বলা, এই গোটা ঘটনাটা বাস্তবে ঘটেইনি। এই গোটা ঘটনাটাই ছিল সুমনের ভ্রম। আরও ভালো করে বোঝালে সেই অশরীরী, যিনি শান্তিগড় স্কুলের প্রবীণ শিক্ষক ছিলেন, তিনি জাদুতন্ত্র জানতেন। প্রতিহিংসা স্পর্ধিত অশরীরী অবয়ব ওই চিঠিটার মধ্যেই একটা কালো জাদু করে রেখেছিল, যাতে এই ভ্রমটা সৃষ্টি হয়। এই কারণেই সুমন যখন শান্তিগড় থেকে ফেরত আসে এবং শান্তিগড়ে যাওয়ার কথাটা তার বাবাকে জানায়, তখন তার বাবা অবাক হয়ে যায়। কারণ বাস্তবে তো সুমন তার বাবাকে শান্তিগড়ে যাওয়ার আগে কখনো ফোনই করেনি। এদিকে সুমন যে ফিরে এসেছে, সেটাও সুমনের মা বাবার কাছে একটা ভ্রম ছিল। কারণ একটু পরেই সুমনের শুধু পরনের কাপড়টাই সোফাতে পড়েছিল। সুমনের শরীরটা উধাও হয়ে গিয়েছিল। আর এই গোটা বিষয়টাই সেই অশরীরীর কালো জাদু ছিল। যেহেতু মোড়ল জগন্নাথবাবু ওই শিক্ষকটিকে স্কুল থেকে বার করে দিয়েছিলেন, তাই সে তারপর থেকেই একটা প্রতিশোধ স্পৃহা নিয়ে ইহ জগতে ঘুরে বেড়াতে থাকে। এবং তার জায়গা যেহেতু সুমনের বাবা আজ থেকে 25 বছর আগে গিয়ে নিয়েছিল, সেই কারণে সেই রাগ আর ক্রোধ সুমনের বাবার ওপরেও এসে পড়ে। তাই সেই শিক্ষকের অশরীরই প্রতিশোধ নিতেই এত কিছু করেছিল। প্রতিহিংসা বড় বাম, নিজের স্বার্থসিদ্ধি ছাড়া আর কিছুই সে বোঝে না। আজও শোনা যায় ওই শান্তিগড়ে নাকি সেই অতৃপ্ত তান্ত্রিকের অশরীরই আজও ঘুরে বেড়ায়। তাই সেই জায়গা আজও জনবসতি বর্জিত, সেখানে ভুলেও কেউ পা রাখে না। শুনলেন গ্রামে কুয়াশা রাতের আতঙ্ক। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে।